নমস্কার শ্রোতা বন্ধুরা, অদ্ভুতরে অরিজিনালসে আপনাদের স্বাগত। আজকের গল্প শ্রী উৎস ভট্টাচার্যের লেখা ক্রোনোমেন্ট্রোফোবিয়া। উৎস ভট্টাচার্যের জন্ম 1992 সালে শ্যামনগরে। রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক ও আইআইটি বম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর। সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোটবেলা থেকেই। নবপ্রভাত, মুকুর, মুক্তি আন্তর্জাতিক, বিবর্তন, রোদ্দুর প্রকাশক প্রভৃতি বিভিন্ন প্রকাশনীর কবিতা সংকলনে স্থান পেয়েছে বেশ কিছু তাঁর কবিতা। এছাড়া সাতকাহন, অন্বেষা, বিভা, খোয়াই প্রকাশনীর বিভিন্ন সংকলনে বেশ কিছু গল্প স্থান পেয়েছে। সম্প্রতি যৌথ সম্পাদনায় তুহিনা প্রকাশনী থেকে প্রকাশিত আতঙ্কের অমানিসা শীর্ষক অতিলৌকিক সংকলনটি ইতিমধ্যেই পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অন্বেষ, নীলাঞ্জনের ভূমিকায় সমাপন, ডক্টর পাইনের ভূমিকায় রক্তিম এবং মিসেস পাইনের ভূমিকায় অন্তরা। শুরু হচ্ছে আজকের গল্প ক্রোনোমেন্ট্রোফোবিয়া। না না না, আমার সমস্যাটা আপনি ঠিকমতো বুঝতে পারছেন না ডাক্তারবাবু, ঠিকমতো বুঝতে পারছেন না। আচ্ছা বেশ বেশ গোড়া থেকেই আমি সবটা আপনাকে বলছি ডাক্তারবাবু, সবটা বলছি। হ্যাঁ, আপনি শুনুন। প্রথম দিকটায় ওই সর্বনেশে ঘড়িগুলোকে যখন স্বপ্নে দেখতাম, ওই ওই টিক টিক শব্দটাও তেমন একটা জোরে হতো না, জানেন তো। তবে তারপর ধীরে 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 স্বপ্নটা ভয়ঙ্কর রূপ নিতে থাকলো। ওই লম্বা লম্বা কাঁটাগুলো আমায় তাড়া করতো। আমি খুব জোরে দৌড়তাম, জানেন, কিন্তু ওরা আরো জোরে আমাকে তাড়া করতো, আরো জোরে। তাই 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 বেশি দূর আমি পালাতে পারতাম না। দুটো বড় বড় ঘড়ির কাঁটা কাঁচির মতো চেপে বসতো আমার পা দুটোয়, আর আমি মুখ থুবড়ে পড়ে যেতাম, মুখ থুবড়ে। প্রলাপের মতো এলোমেলো কথাগুলো একটানা বলে যাচ্ছিলেন নীলাঞ্জন মিত্র। ধৈর্যের সঙ্গে সবটা শুনছিলেন প্রখ্যাত মনোবিদ ডক্টর অভিরূপ পাইন। নীলাঞ্জন ওনারই পেশেন্ট। এটা ওনার দ্বিতীয় সিটিং। আগের বারে কিছু মেডিকেশন দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে ফল তো কিছু হয়নি, পরিবর্তে আগের চেয়েও ডিটোরিয়েট করেছে। উত্তেজিতভাবে টানা কথাগুলো বলে হাঁপাতে থাকে নীলাঞ্জন। ডক্টর পাইন প্রবোধ দেন, কুল ডাউন মিস্টার মিত্র, কুল ডাউন। আপনি আগে শান্ত হন, ধীরে সুস্থে সবটা খুলে বলুন তো আমায়, সব ঠিক হয়ে যাবে। তারপর এক সময় তীব্র ঘন্টার শব্দে কান কালা হয়ে যাবার উপক্রম হতো, আমার কান কালা হয়ে যাবার উপক্রম হতো। আবারও বলতে থাকেন নীলাঞ্জন। তারপর হঠাৎই একটা ঘড়ির থেকে বেরিয়ে আসতো অনেকগুলো মাথাওয়ালা একটা কালো রঙের সাপ। আমি ছটফট করতাম, কিন্তু পালাতে পারতাম না। সেই সাপটা কামড়ে দিত আমার গায়ে। ও তীব্র বিষের জ্বালা নিমেষে ছড়িয়ে পড়তো আমার সর্বাঙ্গে। অবাস্তব কথাগুলো বলতে বলতে উন্মাদের মতো আচরণকারী মানুষটা একটু থেমে আবারও হাঁপাতে থাকেন। ডক্টর পাইন এবারে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে নিজের মনেই ভাবেন, এমন ভয়ানক ক্রোনোমেন্ট্রোফোবিয়া বা ঘড়ির আতঙ্কের পেশেন্ট তাঁর দীর্ঘ ডাক্তারি জীবনে তিনি কখনো দেখেননি। ভদ্রলোক যে কেবল ঘড়ির আতঙ্কেই ভুগছেন তা কিন্তু নয়, ওনার আচরণে ফোবোফোবিয়ার লক্ষণও স্পষ্ট। এটি একটি আশ্চর্য মানসিক রোগ। কোনো কিছু থেকে ভয় পাবেন সেটা আগে থেকে ভেবেই ভয়ের কবলে পড়ে যান রোগী। ফলত কখনো সমাপ্তি না ঘটা ভয়ের একটা চক্রে আবদ্ধ হয়ে যান অসহায় মানুষটি। পাইন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন।
ইতিমধ্যে হঠাৎই ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন নীলাঞ্জন মিত্র। তার সঙ্গে থাকা ঝোলাটা থেকে একটা স্টেথোস্কোপ বার করে ডক্টর পাইনের হাতে ধরিয়ে দিলেন আর বললেন, এই দেখুন ডাক্তারবাবু, দেখুন সেই যে সাপটা আমাকে কামড়ালো, তারপর থেকে আমার বুকে আর স্পন্দন নেই, পরিবর্তে কেবল ঘড়ির টিকটিক শব্দ। দেখুন দেখুন ডাক্তারবাবু। দারুণ বিস্ময় আর মাত্রা ছাড়া আতঙ্কে স্টেথ হয়ে কান লাগিয়ে ডক্টর পাইন শুনতে পেলেন লোকটির বুকে ধুকপুকের বদলে সত্যি যেন শোনা যাচ্ছে টিকটিক শব্দ। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকেই মনে মনে ভর্ৎসনা করলেন। সত্যি মানুষের মানসিক বিকার কত রকমের না হতে পারে। এই ভদ্রলোক ঘড়িতে এতটা ভয় পাচ্ছেন, আবার নিজেই পোশাকের নিচে একটা আস্ত ঘড়ি বেঁধে রেখেছেন। স্টেথোস্কোপের আর দোষ কি? এমন অদ্ভুত আচরণ সত্যিই বোঝা দায়। নীলাঞ্জন বাবু যে কেবল নানা রকম ফোবিয়ার শিকার তাই নয়, ভদ্রলোকের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বা দ্বৈতসত্তার মতো মানসিক বিকারও রয়েছে। তা না হলে যে মানুষটি একা থাকেন, তার ভয়ের বস্তু তাঁরই দেহে বেঁধে রেখেছেন কে? ডাক্তারবাবু উত্তর জানেন না। অনেক সময় অকারণ ভয়ের বস্তুর সঙ্গে ঘনিষ্ঠতা ভয়টা তাড়াতে সাহায্য করে বটে, কিন্তু ভদ্রলোকের ফোবোফোবিয়া থাকায় এক্ষেত্রে সেটা তো হচ্ছেই না, পরিবর্তে একটা প্রাণান্তকর অবস্থা সৃষ্টি হচ্ছে। ভদ্রলোক অকৃতদার, ওনার অন্য কোনো নিকট আত্মীয়ের কথাও জানা নেই ডক্টর পাইনের। সম্মোহনের মাধ্যমেও তেমনভাবে ওনার মানসিক বিকারগুলোর কার্যকারণ কিছু বুঝে উঠতে পারেননি তিনি। চেম্বারের পাশের রাস্তা দিয়ে একটা প্রচারের গাড়ি মাইক বাজাতে বাজাতে চলেছে। তাতে এখন গান বাজছে। নীলাঞ্জন বাবুকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করেছেন ডক্টর পাইন। নীলাঞ্জন বাবু তার নিজের বাড়িতে একা একা থাকলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দ্রুতই তাকে অ্যাসাইলামে পাঠানোর প্রয়োজন বলে মনে হলো অভিরূপ পাইনের। সেদিনকার মতো কিছু ওষুধের পরিবর্তন প্রেসক্রাইব করে বিদায় দিলেন তাকে। পরবর্তী পরিকল্পনা ভাবনায় রইল তার। ক্রমাগত নানা রকমের মানসিক রোগীদের চিকিৎসা করতে করতে ডক্টর পাইনের নিজের মনটাও অবসন্ন হয়ে পড়ে মাঝে মধ্যে। তাই তখন তিনি একটু টাটকা বাতাসের খোঁজে স্ত্রী বৈশাখী দেবীকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়েন। সেই যাত্রা কোনো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে নয়, কেবল বেড়ানোর আনন্দে ভেসে চলা অনির্দিষ্টভাবে। কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা কাছের মানুষের সঙ্গে, তারপর কোনো একটা রেস্টুরেন্ট, কখনো বা ধাবায় খাওয়া দাওয়া সেরে বাড়ির পথ ধরা। সেদিনও তেমনটাই বেরিয়ে পড়েছিলেন দুজনে। পথে একটা পার্ক দেখতে পেয়ে সেখানে বেশ কিছুটা সময় কাটালেন তারা। অনেক রকম ফুলের গাছ, ঘাস দিয়ে নানা রকম পশু পাখি, মানুষের অবয়ব বানানো হয়েছে। পাশেই একটা জলাশয়, বোটিং করার ব্যবস্থাও রয়েছে সেখানে। অভিরূপ বাবু জলে বেশ ভয় পান। বৈশাখী দেবীর আবদার রাখতে তবুও তাকে শেষে বোটিংয়ের জন্য নিমরাজি হতেই হলো। দিব্যি বোটিং করছেন দুজনে। হঠাৎ কিছু একটা দেখে ভীষণ রকম ভয় পেয়ে গেলেন অভিরূপ বাবু। ভয়ার্ত মানুষের কাজকর্মের নিয়ন্ত্রণ থাকে না। তার আচরণে বোটটা প্রায় উল্টে যাওয়ার উপক্রম হলো। অনেক বুঝিয়ে শুনিয়ে বৈশাখী দেবী অভিরূপ বাবুকে শান্ত করলেন, আর বোটটাও শেষমেশ উল্টালো না। কিন্তু তখনও অভিরূপ বাবু বলে চলছিলেন, ঘড়ির মতো মুখটা দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? ওই তো ওই বোটটায়, ওই তো। বৈশাখী দেবী কিন্তু অভিরূপ বাবুর ইঙ্গিত অনুসরণ করে বিসদৃশ্য কিছুই তেমন দেখতে পেলেন না। মৃদু প্রতিবাদ করে বললেন, এই তুমি কি সব বলছো? ভয় পাওয়ার মতো তো কিছু নেই ওখানে। সামনেই আর একটা বোটে দুটি অল্প বয়সী ছেলে মেয়ে বোটিং করছিল কেবল। অভিরূপ বাবুর অদ্ভুত আচরণে তারাও বেশ অবাক হয়েছে। তারপর নিচু স্বরে কি সব যেন বলা বলি করে হাসাহাসিও করছিল তারা।
অভিরূপবাবু এবারে বেশ অপ্রস্তুত হলেন। তিনি কিনা নাম করা মনোবিদ আর নিজেই অদ্ভুতুরে কষ্টকল্পনায় ভয় পাচ্ছেন। মনে জোর এনে দ্রুতই সামলে নিলেন নিজেকে। তিনি জানেন নির্ঘাত তিনি হ্যালুসিনেট করেছেন, কিন্তু কিন্তু তিনি বেশ দেখতে পেয়েছিলেন সেদিন নীলাঞ্জনবাবু যেমন পোশাক পরেছিলেন ঠিক সেই রকম পোশাক পরা লোকটাকে। সেই অবয়বটাকে কি ঠিক লোক বলা যায়? বাকি দেহটা মানুষের মতো হলেও মুখের জায়গাটায় একটা সমকেন্দ্রিক ঘড়ির ডায়াল। দেখলেই মাথাটা কেমন যেন ঘুরে যায়, সঙ্গে ভয়ের একটা শিরশিরে অনুভূতি সরীসৃপের মতো শিরদাঁড়া বেয়ে উঠতে থাকে। অভিরূপবাবু সামলে উঠেছেন। বৈশাখী দেবীও আর নতুন করে ওনাকে কিছু বলেননি। সেদিন ওনারা তাড়াতাড়ি ফেরার পথ ধরলেন। মাঝে ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে থামা হলো। তেমন ভালো করে খেতে পারলেন না অভিরূপবাবু। বহিরঙ্গের প্রকাশটা নিয়ন্ত্রণে এনেছেন বটে, কিন্তু মনটা এখনো অস্থির হয়ে আছে তার। তাই যেন সবকিছুই বিস্বাদ ঠেকছে। ডিনার শেষে বাড়ির পথে আবার যাত্রা হলো শুরু। ঠান্ডা হাওয়ায় অভিরূপবাবুর মাথাটা শান্ত হয়েছে অনেকটাই। প্রায় বাড়ি পৌঁছতেই চলেছেন, সামান্য পথ বাকি। এমন সময় হঠাৎই আবার সেই মূর্তিমান ভয় চেপে বসল ডক্টর অভিরূপ পাইনের ওপর। সেই সমকেন্দ্রিক ঘড়ির ডায়ালওয়ালা লোকটাকে গাড়ির ডিকির ওপর বসে থাকতে দেখলেন তিনি। ফলস্বরূপ দারুণ আতঙ্কে হাত কেঁপে গিয়ে একটা বড়সড় দুর্ঘটনা ঘটার উপক্রম হলো। ড্রাইভিংটা নেহাত বহুদিনের অভ্যেস, তাই শক্ত হাতে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করে রাস্তার পাশের একটা ল্যাম্পপোস্টে ধাক্কা দিয়ে কোনো মতে সামলালেন তিনি। সিটবেল্ট বাঁধা থাকায় ভাগ্যক্রমে দুজনের কারোরই বেশি চোট লাগেনি। মাথায় মাথায় কেবল একটু ঠোকাঠুকি লেগে গেল দুজনের। মাথায় জল টল দিয়ে একটু ধাতস্থ হলেন দুজনে। চারপাশ থেকে অনেক লোকও জড়ো হয়ে গিয়েছিল। দুজনের মধ্যে কারোর চোটই তেমন গুরুতর নয় দেখে ভিড়টাও পাতলা হয়ে এলো দ্রুতই। ভিড়ের মধ্যে একজন আবার ডক্টর পাইনের পেশেন্টও ছিলেন। তিনি সস্ত্রীক ডাক্তারবাবুকে রাতের মতো তার বাড়িতেই আশ্রয় নিতে অনুরোধ করলেন, কিন্তু অভিরূপবাবু জানালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু কিন্তু তার আর প্রয়োজন নেই। কাছেই তো আমাদের বাড়ি, আর আমরা একদমই ঠিকই আছি। সৌভাগ্যক্রমে আমাদের তেমন আঘাত লাগেনি, আমরা ঠিক চলে যেতে পারবো। অগত্যা সেই পেশেন্টই সৌজন্য বিনিময় করে বিদায় নিলেন। লোকজন সব বিদায় নিলে বৈশাখী দেবী বলে উঠলেন, এই হ্যাঁ গো, আজ তোমার কি হয়েছে বলো তো? পাগলদের ট্রিটমেন্ট করে করে কি তোমার নিজের মাথাটাই গেছে নাকি? হঠাৎ হঠাৎ ভয় পেয়ে চমকে উঠে অনর্থ ঘটাতে বাকি রেখেছো তো কেবল। তখন তখন ডুবতে ডুবতে বাঁচলাম, আর এখন? তারপর একটু নরম হয়ে আবারও জানতে চাইলেন বিশদে। সংক্ষেপে সবটাই বললেন অভিরূপবাবু। তাতে যে স্ত্রীর ধারণাটা বদ্ধমূল হলো তার বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, বাকি পথটা ওনারা মোটামুটি নির্বিঘ্নেই পার করলেন। সারাদিনের ঘোরাঘুরির ধকল আর অভিরূপবাবুর সেই অদ্ভুত ভয়জনিত মানসিক চাপ থেকে শরীর বেশ অবসন্ন হয়েই ছিল। ফলত চোখ ভারী হয়ে গভীর ঘুমে ঢলে পড়তে সময় লাগল না তাঁর। ঠিক কতক্ষণ অকাতরে ঘুমিয়েছেন বলা শক্ত। তারপর এক সময় কি একটা অস্বস্তি যেন ঘুমের মধ্যে অনুভব করলেন অভিরূপবাবু। দুঃস্বপ্ন কি? নিশ্চয়ই তাই। কিন্তু অভিরূপবাবু স্পষ্ট দেখলেন নীলাঞ্জনবাবু আঙ্গুল দিয়ে নির্দেশ করছেন আর উত্তেজিতভাবে বলছেন, ওই দেখুন ডাক্তারবাবু, ওই দেখুন কাঁটা দুটো আসছে চেপে ধরবার জন্য। পালান পালান ডাক্তারবাবু, পালান। সত্যিই তো, দৈত্যাকার কাঁটা দুটো পিষে ফেলতে ছুটে আসছে যেন। পালাচ্ছেন অভিরূপবাবু, প্রাণপণে পালাচ্ছেন। তারপর তারপর ও কি? নীলাঞ্জন মিত্র ওরকম পাগলের মতো হাসছেন কেন? গলার স্বরে অভূতপূর্ব পরিবর্তন তার। ব্যঙ্গের সুরে তিনি এখন বলছেন, ডাক্তারবাবু কোথায় পালাবেন? ওই দেখুন সাপটা আসছে, আর ওই সাপটা কামড়ালেই টিক 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 টিক
চেঁচিয়ে চেঁচিয়ে ফসিলের গানটা কে গাইছে? আমি ভালোবাসি যাকে সে বিষাক্ত মানুষ, সবুজ তার শিরা, ফ্যাকাশে আঙুল, নীলাভ তার ঠোঁটে, সাপের ছোবল, নিলয়ে অলিন্দে খামখেয়ালি প্রবাহ। হয়তো সর্পিল ভঙ্গিমাতে অমোঘ গতিময়তার সঙ্গে এগিয়ে আসছে সেই বহু মাথা বিশিষ্ট কাল সর্প। এক একটা মাথা যেন আতঙ্ক, উদ্বেগ, ঘৃণা, দুঃখ, ঈর্ষা, জীবনের সমস্ত নেগেটিভিটি দিয়ে সৃষ্টি হয়েছে। সেই কাল সর্পের বিষাক্ত নিঃশ্বাসের স্পর্শ অভিরূপ পাইনের মুখে। স্বপ্ন কখনো এত জীবন্ত, এত ভয়াবহ হতে পারে? স্বপ্নের মধ্যেই চিৎকার করে তার স্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করলেন অভিরূপবাবু। আর ঠিক তখনই একটা হিসহিসে মেয়েলি কণ্ঠ বলে উঠল, দারুণ আতঙ্কে অভিরূপ পাইন দেখলেন বৈশাখী দেবীর মুখটিতে সেই সমকেন্দ্রিক ঘড়ির ডায়াল। কিছুক্ষণ ধরে সেই সম্মোহিনী ঘড়ির ডায়ালটির দিকে চেয়ে থেকে মাথাটা ঝিমঝিম করে উঠল তার। পিঠে একটা ঠান্ডা স্পর্শে অনুভব করলেন ভয়ঙ্কর সরীসৃপটা তার দেহটাকে নাক পাশে জড়িয়ে ধরতে শুরু করেছে। দংশনের আকস্মিক তীব্র যন্ত্রণায় কাতরভাবে একটা আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। ঘর্মাক্ত কলেবরে ভয়ঙ্কর দুঃস্বপ্নটা ভেঙে উঠে বসলেন ডক্টর পাইন। সকালে ঘুম থেকে উঠতে খানিকটা দেরি হয়ে গেছে বৈশাখী দেবীর। উঠে অভিরূপবাবুকে কোথাও দেখতে পেলেন না তিনি। প্রথমে ভাবলেন হয়তো রোজগার অভ্যেস মতো মর্নিং ওয়াকে গেছেন, কিন্তু না, ওনার গেটস জোড়া, এমনকি ঘরে পড়ার চপ্পলটা পর্যন্ত রয়েছে। ব্যবহারের সমস্ত কিছু যেমন রাখা ছিল তেমনই রয়েছে। বাড়ির দরজাটাও ভিতর থেকেই লক করা রয়েছে, কিন্তু কিন্তু মানুষটা কোথাও নেই। কি করবেন কিছু বুঝতে না পেরে অভিরূপবাবুর মোবাইলে ফোন করলেন বৈশাখী দেবী, কিন্তু রিং বাজতেই বুঝলেন বাকি সমস্ত কিছুর মতো ওটাও ঘরেই রয়েছে। তাহলে জলজান্ত মানুষটা গেলেন কোথায়? একটু ধাতস্থ হয়ে বৈশাখী দেবী প্রতিবেশীদের সবটা জানালেন। তারপর থানায় মিসিং ডায়েরিও করা হলো। কিন্তু সমস্ত কিছু শুনে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরাও রীতিমতো অবাক। ঘরের মধ্যে থেকে একটা জলজান্ত মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেল, এটা বিশ্বাস করা যুক্তিযুক্ত মনে হলো না তাদের। তারা বৈশাখী দেবীকে সন্দেহের চোখে দেখলেন, যদিও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে তারা জানতে পারলেন বাস্তবিকই পাইন দম্পতির মধ্যে বেশ মিলমিশ ছিল। এদিকে মুক্তিপণ চেয়েও কোনো ফোন এলো না। পুলিশ তদন্তের প্রয়োজনে যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু অদ্ভুত একটা সমাধান না হওয়া কেস হয়ে থেকে গেল ডক্টর অভিরূপ পাইনের অন্তর্ধান রহস্য। ওই এলাকাতেই কিছুদিন পর খবর পাওয়া গেল নীলাঞ্জন মিত্র নামের এক অপ্রকৃতিস্থ লোকও ডক্টর পাইনের মতো প্রায় একইভাবে অন্তর্হিত হয়েছেন। পাড়ার কারোর সাথে ওনার তেমন সদ্ভাব ছিল না, ফলত অন্তর্ধানের খবরটা রাষ্ট্র হতেও সময় লেগেছিল অনেকটাই। এক্ষেত্রেও দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। ভদ্রলোকের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র একই রকম ছিল। মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলেও মনে হলো না। কেবল একটা খটকা লেগেছিল তদন্তকারী অফিসারদের। সারা বাড়িতে সময় দেখা যায় এমন কিছুর অস্তিত্ব নেই। যদিও লোকটি মানসিকভাবে অসুস্থ হওয়ায় সমস্ত কিছুই বেশ আগোছালো অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ একটা মেডিকেল রিপোর্ট আর কিছু প্রেসক্রিপশন থেকে এও জানতে পারে যে ভদ্রলোক ডক্টর পাইনের পেশেন্ট ছিলেন। ভদ্রলোক ক্রোনোমেন্ট্রোফোবিয়ার পেশেন্ট হওয়ার কারণে ঘরে ঘড়ির অনুপস্থিতির কারণটাও বোঝা গিয়েছিল মোটামুটি।
দুটো অস্বাভাবিক ঘটনার মধ্যে কিছু একটা যোগসূত্র আছে সেটা বুঝতে পারেন পুলিশ আধিকারিকরা, কিন্তু ওই পর্যন্তই। সমাধান সূত্র কিছু বেরোয় না। ভয়ঙ্কর দুঃস্বপ্নটা অবশেষে ভাঙল ডক্টর পাইনের। ঘর্মাক্ত দেহে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে উঠে বসলেন তিনি। হাত বাড়িয়ে জলের বোতলটা থেকে ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে ধাতস্থ হলেন একটু। যত ভয়ঙ্করই হোক, দুঃস্বপ্নই তো, বাস্তব তো আর নয় ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন অনেকটা রিল্যাক্স লাগছে তার। তারপর পাশের দিকে তাকাতেই দেখলেন বৈশাখী দেবী নেই তার পাশে। বাথরুমে গেছে বোধহয়, ভাবলেন অভিরূপ বাবু। কিন্তু হঠাৎ বেডরুমটার দেওয়ালে টাঙানো ছবিটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দুজনের একটা স্মরণীয় মুহূর্তের খুব জীবন্ত ছবি টাঙানো থাকার কথা, কিন্তু এই ছবিটায় তো উনি একা। শোপিসগুলোর পাশে আরো একটা ছবি ছিল, কিন্তু সেখানেও তিনি একা। মাথাটা ভয়ঙ্কর যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে ডক্টর পাইনের। একবার ভাবলেন ফোন করবেন বৈশাখী দেবীকে। মোবাইলটা হাতে নিয়ে আতিপাতি করে খুঁজলেও কোথাও বৈশাখী দেবীর নাম্বারটাই পেলেন না। পেলেন না কোনো কন্ট্যাক্ট নাম্বারও। নিজেকে কেমন যেন দ্বীপান্তরের নির্বাসিতর মতো লাগছিল তার। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। ভালো আছেন ডাক্তারবাবু? দরজা খুলতেই নীলাঞ্জন মিত্র হাসি হাসি মুখে প্রশ্ন করলেন, তারপর বলে উঠলেন, আমাদের জগতে আপনাকে স্বাগত জানাই। ঘড়ির যান্ত্রিক শব্দটা অন্য সবকিছুকে ছাপিয়ে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। নীলাঞ্জন মিত্রর মুখটা সম্মোহিনী সমকেন্দ্রিক ঘড়ির মতো হয়ে যাচ্ছে খুব দ্রুত। ওনার পেছনে নানা রকম পোশাক পরিহিত ঘড়ি মানবেরা ভিড় জমাচ্ছে। তাদেরই একজন একটা আয়না এনে ধরল ডক্টর পাইনের মুখের সামনে। কিন্তু কিন্তু মুখ কোথায়? সেটাও এখন একই রকম ঘড়ির ডায়ালে পরিণত হয়েছে।